আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবার আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য। আমরা আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ভার্বস অ্যান্ড অক্সিলারিজ। এই ক্লাসটা আসলে ধারাবাহিকভাবে চলবে এবং এখানে আমরা খুবই নির্ভরযোগ্য সোর্স থেকে ভার্বস অ্যান্ড অক্সিলারিজ বিষয়ে খুবই অথেন্টিক এবং খুবই আহ, খুবই প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আশা করি আপনারা প্রতিটি ক্লাসে আমাদের সঙ্গে থাকবেন আর আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে এটা অনেক বেশি সহায়ক হবে। আপনি সঠিকভাবে ইংলিশ শিখতে সক্ষম হবেন। আচ্ছা, আমরা এই মডিউলটাতে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তা হলো মেজর ভার্ব ক্লাসেস। এখানে থাকবে ফুল ভার্বস, দ্য মরফোলজি অফ রেগুলার ভার্বস। এখানে রেগুলার ইররেগুলার ভার্বের যে মরফোলজিক্যাল ফর্মস গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা আলোচনা করব ভার্বের বিভিন্ন ক্লাস নিয়ে, যেমন রেগুলার ভার্বস এর কিছু ক্লাস আছে, আমরা সেই ক্লাসগুলো দেখব। এরপর ইরেগুলার ভার্বস এর কিছু ক্লাস আছে, সেগুলো দেখব। অ্যান্ড ভার্বস ইন অক্সিলারি ফাংশন, ভার্বস কখন অক্সিলারি ফাংশন হিসেবে কাজ করে আমরা সেগুলো দেখব। ক্রাইটেরিয়া ফর অক্সিলারি ভার্বস, অপারেটর ইন নেগেশন উইথ নট, নেগেশন অ্যান্ড ভার্ব কনস্ট্রাকশন। এভাবে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যেমন যে প্রাইমারি ভার্বস বি, হ্যাভ অ্যান্ড ডু, এগুলোর বিস্তারিত আলোচনা থাকবে। এছাড়া আমরা আলোচনা করব ডু ভার্ব, ডু অ্যাজ এ মেইন ভার্ব অ্যান্ড সাপোর্ট ভার্ব। তারপর আমরা মডাল অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো। ভার্বস অফ ইন্টারমিডিয়েট ফাংশন নিয়ে কথা বলবো। স্ট্রাকচার অফ ভার্ব ফ্রেজেস নিয়ে কথা বলবো, সেখানে থাকবে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনা। তারপর সাবজাংটিভ মোড, ভার্বের সাবজাংটিভ মোড নিয়ে আমরা আলোচনা করব। তারপর ভার্বের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস নিয়ে আমরা আলোচনা করব, যা ইংরেজি গ্রামারে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এগুলো সবগুলো বিষয় নিয়ে আমরা এই মডিউলটাতে আলোচনা করতে থাকবো। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা মূলত শুরু হবে মেজর ভার্ব ক্লাসেস দিয়ে। মেজর ভার্ব ক্লাসেস বলতে আমরা যা বুঝি তা হলো যে ভার্বকে তিনটা মেজর ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। দ্য দ্য ফার্স্ট ওয়ান ইজ ফুল ভার্ব, the second one is primary verbs and the third one is auxiliary verbs. সাধারণত ইংরেজি ভাষায় এই তিন ধরনের ভার্ব আমরা দেখতে পাই। ফুল ভার্বসকে আমরা মেইন ভার্ব বলে থাকি, কেউ কেউ এটাকে লেক্সিক্যাল ভার্বস বলে থাকেন। প্রাইমারি অক্সিলারি ভার্বস, এটা খুবই গুরুত্বপূর্ণ। বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব, এই তিনটা প্রাইমারি অক্সিলারি ভার্ব ইংরেজি ভাষায় দেখা যায়। আর মডাল অক্সিলারি ভার্ব আমরা সবাই জানি, উইল, মাইট, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা সবগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করতে থাকবো। আচ্ছা, প্রথমে আমরা ফুল ভার্বস নিয়ে কথা বলি, যা মরফোলজি অফ রেগুলার ভার্বস। তো ফুল ভার্বস এর মধ্যে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হলো রেগুলার ভার্বস, অ্যানাদার ওয়ান ইজ ইরেগুলার ভার্বস। রেগুলার ভার্বস সাধারণত সেই ভার্বস যে ভার্বস গুলো পাস্ট এন্ড পার্টিসিপল ইডি যুক্ত করে করা হয়। আর ইরেগুলার ভার্বস হচ্ছে সেই সকল ভার্ব যে ভার্বগুলোর পাস্ট এন্ড পার্টিসিপল ফর্ম অভ্যন্তরীণ ভাল পরিবর্তনের মাধ্যমে করা হয়ে থাকে। তো এই দৃষ্টিকোণ থেকে এই রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বসের কিছু তাদের ভেতরে কিছু মানে ফর্মের কিছু তারতম্য হয়। কোনো কোনো ভার্বে দেখা যায় যে তিনটা ফর্ম রয়েছে, কোনোটা চারটা, কোনোটা পাঁচটা, কোনোটা আবার আটটা, এভাবে আমরা লক্ষ্য করি। তবে যতই ভার্বের ফর্ম থাকুক না কেন, সব ভার্বগুলো এই পাঁচটা ক্যাটাগরিতে আমরা সাধারণত ভাগ করতে পারি। অর্থাৎ এই পাঁচটা ফর্মের ভেতরে সাধারণত এক মানে রেগুলার বা ইরেগুলার ভার্ব সাধারণত হয়ে থাকে। এই পাঁচটা ফর্মের বাইরে সাধারণত কোনো ভার্ব ইংরেজি ভাষায়
দেখা যায় না বা নেই বললেই চলে। তো আমরা যদি এই ৫ টা ফর্ম ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের ভার্ব চিনতে কোনো সমস্যা হবে না। আমরা অন্তত চিনতে পারবো যে এটা বেস ফর্ম, এটা এস ফর্ম, এটা ইং ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আমরা যখন টেন্স, ভয়েস শিখবো, তখন আমরা এই ভার্বগুলোর বিস্তারিত অ্যাপ্লিকেশন গুলো দেখলে আমরা এগুলোর সঠিক বিভিন্ন মানে সিচুয়েশনে আমরা এই ভার্বগুলো সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হব। কিন্তু প্রথমে আমাদের এই ভার্বের যে ইনফ্লেকশন বা ভার্বের যে রূপান্তর, যেটাকে আমরা মরফোলজি বলছি, যে দ্য মরফোলজি অফ দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস, এই মরফোলজিক্যাল যে আহ, চেহারাটা, এটা আমাদের প্রথমে আগে জানতে হবে। যেমনটা আমরা নাউনের ক্ষেত্রে নাউন কিভাবে চেনা যায়, নাউনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করে আমরা নাউন চিনেছি। তো ভার্বকে চিনতে হলে আমাদের এই ভার্বের ফর্মগুলোর সাথে আগে আমাদের পরিচয় হতে হবে। ভার্বের যে ইনফ্লেকশন সেটাগুলো আমাদের আগে জানতে হবে, যে কিভাবে ইনফ্লেকশন গুলো হচ্ছে, ভার্বের সাথে কিভাবে এজ যুক্ত হয়, কিভাবে আইএনজি যুক্ত হয়, কিভাবে ইডি যুক্ত হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, তো আমরা আসলে চলুন লেকচারটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, ওকে। প্রথমে আমরা বেস ফর্ম নিয়ে কথা বলবো, যেমন কল, স্পিক, কাট, এক্সেট্রা occurs as a finite verb in। এখানে বলা হচ্ছে যে বেস ফর্মটা সাধারণত ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। ফাইনাইট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া। ইংরেজি বাংলা ব্যাকরণে যদি আমরা বলি যে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াটা ক্রিয়া যে ক্রিয়াটা টেন্স প্রকাশ করে, যে ক্রিয়ার সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাথে অ্যাগ্রি করে, যার আহ, মানে হচ্ছে কি বলবো, যেটা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে না, যেটা তার ইনফ্লেকশনের জন্য বা তার পরিবর্তনের জন্য সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্সের উপর নির্ভরশীল হয় এবং এগুলোর সাথে পরিবর্তিত হয়, যার কারণে একে ফাইনাইট বলা হয়ে থাকে। তো বেস ফর্মটা ফাইনাইট এবং নন ফাইনাইট উভয় ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। বেস ফর্ম হতে পারে ফাইনাইট, হতে পারে নন ফাইনাইট। তো আমরা বেস ফর্মের ৩টা বেসিক ব্যবহার রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে দ্য প্রেজেন্ট টেন্স ইন অল পারসনস এন্ড নাম্বারস এক্সেপ্ট থার্ড পারসন সিঙ্গুলার। এখানে বলা হচ্ছে যে বেস ফর্মটা সিম্পল প্রেজেন্ট টেন্সে যে কোনো পারসন এবং নাম্বারের সাথে আমরা ব্যবহার করি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া। এবং আমরা যদি দেখি যে আই, ইউ, উই দেই কল রেগুলারলি, এখানে এই যে এই ভার্ব, এই সাবজেক্ট গুলো হচ্ছে সবগুলোই হচ্ছে যেমন আইটা ফার্স্ট পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার, উই সেকেন্ড ফার্স্ট পারসন প্লুরাল, দেই থার্ড পারসন প্লুরাল। এভাবে কিন্তু এই প্রোনাউন গুলো ব্যবহার করে তারপর কল ব্যবহার করা হয়েছে। রেগুলারলি কল হচ্ছে এখানে একটা ভার্বের বেস ফর্ম। ওকে। আচ্ছা, যদি এখানে হি, সি অথবা ইট থাকতো তাহলে হয়ে যেত কলস। এরকম, ওটা তখন এস ফর্ম হয়ে যেত। ইম্পারেটিভ, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করি, যেমন কল অ্যাট ওয়ান্স, এখানে কল ভার্বের বেস ফর্ম। দ্য প্রেজেন্ট সাবজাংটিভ, যেমন দে ডিমান্ডেড দ্যাট শি কল অ্যান্ড সি দেম। এখানে দেখুন সাবজাংটিভ মূলত হচ্ছে এটা বক্তা বা লেখকের অনেক সময় দৃষ্টিভঙ্গি প্রকাশ করার ক্ষেত্রে বা কোনো কিছুতে এমফাসাইজ করার জন্য আমরা সাবজাংটিভ ব্যবহার করে থাকি। কোনো একটা কাজ বা মানে বক্তা বা লেখক চাচ্ছে যে কেউ কোনো কিছু করুক বা কেউ কোনো কিছুতে মানে কোনো কিছু মানে করুক, অর্থাৎ বক্তা বা লেখক যখন তার কোনো একটা কাজের প্রতি গুরুত্ব বা কোনো একটা কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, তখন সাধারণত সাবজাংটিভ ব্যবহার করে থাকি। তো এই সাবজাংটিভ গুলোর পর যদি কোনো মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরও সেখানে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি। ঠিক আছে, হোয়াট এভার সেটা থার্ড পারসন সিঙ্গুলার মানে শুধু ক্ষেত্রেই নয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আমরা সিম্পল মানে প্রেজেন্ট সাবজাংটিভে সাধারণত সিম্পল মানে বেস ফর্মই ব্যবহার করি। এখানে সে আছে, সে না থেকে এখানে দেই যদি থাকতো অথবা এখানে উই থাকতো, তবুও এখানে ভার্বের বেস ফর্মই হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেস ফর্মের ৩টা বেসিক ব্যবহার: সিম্পল প্রেজেন্ট টেন্স গঠনের ক্ষেত্রে যে কোনো পার্সন এবং নাম্বারের সাথে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া, আর যার ব্যতিক্রম আমরা প্রেজেন্ট সাবজাংটিভে দেখছি যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকলেও ভার্বের বেস ফর্মই হবে, অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আর ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা বেস ফর্ম দিয়ে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইন্ট্রোডিউস করি।
আর বেস ফর্মের আরো দুটো ব্যবহার রয়েছে ইনফিনিটিভ গঠনের ক্ষেত্রে, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে বেস ফর্মের কিন্তু দুটো ব্যবহার রয়েছে। একটা হচ্ছে ফাইনাইট ফর্ম মানে ফর্ম গঠনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে নন ফাইনাইট ফর্ম গঠনের ক্ষেত্রে। ফাইনাইট ফর্মগুলো আমরা সাধারণত টেন্স গঠনে ব্যবহার করি। আমরা মানে টেন্স গঠনের ক্ষেত্রে ফাইনাইট ভার্বগুলো ব্যবহার করা হয়। আর নন ফাইনাইট ভার্বের যেহেতু কোনো টেন্স নেই, এটা যেহেতু সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাথে এগ্রি করে না, যার কারণে এর কিছু বিশেষ ব্যবহার রয়েছে। তো নন ফাইনাইট ফর্মে যেমন দেয়ার বিন বেয়ার ইনফিনিটিভ, যেমন হি মে কল টু নাইট, এখানে যেকোনো মডাল ভার্বের পর অর্থাৎ মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো মডাল ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্মের পর আমরা যদি কোনো ভার্ব ব্যবহার করি তাহলে অবশ্যই সেখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। যেমন এখানে মে কল আছে। তারপরে দা টু ইনফিনিটিভ, যেমন উই ওয়ান্ট হার টু কল, এখানে কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব আছে। যেমন ওয়ান্ট হচ্ছে আমরা একটা ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বের পর এখানে একটা অবজেক্ট এসেছে, তারপরে এসেছে মানে টু ইনফিনিটিভ। অর্থাৎ কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোর পরে মানে টু ইনফিনিটিভ ওই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়। আপনি যদি কোনো রিলায়েবল ডিকশনারি দেখেন তাহলে দেখবেন এই ভার্বগুলোর লিস্ট দেওয়া আছে এবং ভার্বগুলো সাধারণত আপনি পেয়ে যাবেন। এখানেও আমরা এগুলো ইনফিনিটিভের লেকচারে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা তাহলে দেখলাম বেস ফর্মের বেসিক ব্যবহার হচ্ছে তিনটি। আর এরপর আমরা এস ফর্মে যাচ্ছি। এস ফর্ম সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা ফাইনাইট ভার্বে মানে ফাইনাইট ভার্ব হিসাবে আমরা এই এস ফর্মটা ব্যবহার করে থাকি। যেমন হি শি কলস এভরিডে, আমরা ওখানে যেমনটা দেখেছিলাম কল, এখানে আমরা দেখতে পাচ্ছি হি শি কলস এভরিডে। হি শি ইট অথবা অন্য যে কোনো সিঙ্গুলার নাম হবে পার্সন প্লেস থিংস অর আইডিয়া, যেগুলো সাধারণত নামগুলো হচ্ছে কোনো একটা নাউন যদি সিঙ্গুলার কাউন্টেবল হয় অথবা আনকাউন্টেবল নাউন হয় অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ঠিক আছে, তাহলে সেগুলো আমরা সেগুলোর সাথে সাধারণত ভার্বে এস বা ইএস ফর্ম ব্যবহার করে থাকবো। এগুলো কেমন? যেমন কোনো নেম অফ এ সিঙ্গুলার পারসন অর ইনস্টিটিউশন, নেম অফ এ সিঙ্গুলার থিংস, ওকে? হতে পারে কোনো ম্যাটেরিয়াল যেগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাটেরিয়াল, যেগুলো চোখে দেখা যায় না, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, বায়বীয় পদার্থ। হতে পারে কোনো এরকম কোনো রাসায়নিক পদার্থ, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। হ্যাঁ, হতে পারে কোনো মানে স্পোর্টস নেম, হতে পারে কোনো হচ্ছে ডিজিজ নেম। এগুলো থাকলে সাধারণত এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এছাড়াও কোনো একাডেমিক ডিসিপ্লিন হতে পারে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, বায়োলজি থেকে শুরু করে যত একাডেমিক ডিসিপ্লিন আছে সবগুলোই আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। তো সেগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, এছাড়া এছাড়া আপনি আহ যদি কোনো ফ্রেজ দেখেন যে ফ্রেজের কিওয়ার্ডটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন, ফ্রেজটা অনেক বড় হলেও সেখানে আমরা অবশ্যই ভার্ব এস বা এস ফর্ম ব্যবহার করব। আচ্ছা, ওটা আমরা বিস্তারিত এস ফর্ম নিয়ে আমরা আলাদা একটা বিস্তারিত ক্লাস নিব, কারণ এটা আসলে বিশদ আলোচনার প্রয়োজন। অনেকে এই বিষয়টা নিয়ে একটু কনফিউজড ফিল করেন, কারণ এটা এতই হচ্ছে একটা কনফিউজিং ব্যাপার যে আপনি একবার দুবার শিখে আপনি এটা কখনোই সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। তাই এস ফর্ম নিয়ে আমি চেষ্টা করবো আলাদা একটা ভিডিও বানানোর, যেখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এস ফর্ম গুলো আপনি ব্যবহার করবেন কোন কোন ক্ষেত্রে বা কোন কোন নাউনের সাথে, যাতে আপনার ভিতরে একটা সেন্স ডেভেলপ হয় এবং আপনি আপনার থট প্রসেসটা যেন মানে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা ভার্বের আইএনজি পার্টিসিপল নিয়ে কথা বলবো। আইএনজি পার্টিসিপল যেমন কলিং, স্পিকিং, কাটিং অকার্স এ নন ফাইনাইট ফর্ম। এটা সাধারণত নন ফাইনাইট ফর্মে আমরা ব্যবহার করি। যেমন দ্য প্রোগ্রেসিভ আসপেক্ট ফলোইং বি, বি ভার্বের সাথে যদি আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি তখন এটাকে আমরা প্রোগ্রেসিভ আসপেক্ট বলে থাকি। মানে এখানে টু আসপেক্ট সাধারণত হয়, একটা হচ্ছে প্রোগ্রেসিভ আসপেক্ট, একটা হচ্ছে আইএনজি পার্টিসিপল আসপেক্ট। যেমন হি ইজ কলিং হার নাও, হ্যাঁ, হি ইজ কলিং, ইজ হচ্ছে এখানে বি ভার্ব আর কলিংটা হচ্ছে ভার্বের আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। যে কোনো কন্টিনিউয়াস টেন্স গঠনের ক্ষেত্রে, যেমন আই এম ডুইং, হ্যাঁ, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, হ্যাঁ, আই হ্যাভ বিন ডুইং, হি হ্যাজ বিন ডুইং, হি হ্যাড বিন ডুইং, এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা সাধারণত প্রোগ্রেসিভ আসপেক্টটা আমরা ব্যবহার করে থাকি। আর পার্টিসিপল ক্লোজ গঠনের ক্ষেত্রেও আমরা যেমন কলিং আর্লি, আই ফাউন্ড হার অ্যাট হোম। এখানে কলিং আর্লি এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বাক্যটা শুরু হয়েছে। হ্যাঁ, এভাবে প্রেজেন্ট পার্টিসিপল আরো অনেক ব্যবহার রয়েছে, কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে
নতুন নতুন ফ্রেজ গঠন করতে পারি, সেগুলো আমরা প্রেজেন্ট পার্টিসিপলের জন্য আলাদা ক্লাস প্রয়োজন রয়েছে, কারণ এটা অনেক বিশদ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে আমি এটা স্কেপ করে যাচ্ছি। আচ্ছা, তারপরে দ্য পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম যেমন কল্ড, স্পোক, কাট, এগুলো যেমন কল, কল্ড, কল, স্পিক, স্পোক, স্পোকেন, কাট, 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 এভাবে। তো এই পাস্ট ফর্মটা এখানে আমরা সাধারণত ফাইনাইট ফর্মে এগুলো ব্যবহার করা হয়। পাস্ট ফর্ম ইজ অলওয়েজ ফাইনাইট ফর্ম। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে পাস্ট ফর্মের কোনো নন ফাইনাইট ফর্ম হয় না, এটা শুধুমাত্র ফাইনাইট ফর্ম হয়। যেমন সামওয়ান কল্ড এ স্টার, এখানে কল্ড এটা হচ্ছে একটা পাস্ট ফর্ম। সাধারণত সিম্পল পাস্ট টেন্স গঠনের ক্ষেত্রে আমরা আহ, মানে ফাইনাইট ভার্বের এই পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপর আমরা ইডি ফর্ম, পার্টিসিপল ফর্ম। এখানে তিনটা আসপেক্ট রয়েছে, বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা হচ্ছে ইডি ফর্ম, এটা তিনটা আসপেক্ট রয়েছে। যেমন দ্য পারফেক্টিভ আসপেক্ট following have, the passive voice aspect following be, and ed participle aspect। যেমন দেখুন যে he has called twice today। হ্যাঁ, has হচ্ছে ভার্বের কি বলবো, এটা হচ্ছে একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব যেটা have ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাঁ, এই যে ভার্বের যে মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করি, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা হবে পারফেক্টিভ আসপেক্ট। অর্থাৎ এই মানে ইডি ভার্ব, ইডি পার্টিসিপলের এটা পারফেক্টিভ আসপেক্ট। অর্থাৎ যদি আমরা সহজভাবে বলি তাহলে বলা যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স গঠনের ক্ষেত্রে আমরা এই ইডি ফর্ম ব্যবহার করি। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, হ্যাঁ, উড হ্যাভ, যে কোনো মডাল ভার্বের পরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হলে সেটা পারফেক্টিভ আসপেক্ট হয় বা পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট টেন্স গঠনের ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে খুবই মজার একটা ব্যবহার। আমরা অনেকে প্যাসিভ অ্যাক্টিভ নিয়ে অনেক মানে হচ্ছে কনফিউজডে মানে থেকে যাই। আসলে প্যাসিভ মানেটা কি? প্যাসিভ হলো বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হার ব্রাদার ইজ কল্ড জন। এখানে দেখুন দ্য ওয়ার্ক ইজ ডান। হ্যাঁ, দ্য বিল্ডিং হ্যাজ বিন ব্রকেন। এখানে বিন আছে, তারপর আবার ব্রকেন আছে, তার মানে দেখুন যে ভার্বের বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা প্যাসিভ। ঠিক আছে, সাধারণত ট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ রয়েছে, এবং যে সকল ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে আমরা প্যাসিভে ব্যবহার করব সেগুলো আমরা সাধারণত এইভাবে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা প্যাসিভ গঠন করতে পারি। আসলে প্যাসিভ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যাক্টিভ প্যাসিভ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়টা নিয়ে মানে প্যাসিভ অধ্যায়ে খুবই বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি আপনার থট প্রসেসটা একদম ডেভেলপ হয়ে যায় এবং আপনি সঠিকভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ যথাযথভাবে ব্যবহার করতে পারবেন। আমরা আসলে আজকে আলোচ্য বিষয়টা ছিল ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে, সো আমরা এটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আরেকটা ব্যবহার রয়েছে পার্টিসিপল ক্লোজ গঠনের ক্ষেত্রে, যেমন কল্ড আর্লি। আমরা কিছুক্ষণ আগে যেমন দেখেছি কলিং আর্লি, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে যে কলিং আর্লি আই ফাউন্ড হার অ্যাট হোম। আমি কলিং আর্লি আই ফাউন্ড হার অ্যাট হোম মানে হচ্ছে সকাল সকাল তাকে আমি ডেকে তাকে আমি বাসায় পেয়েছিলাম। আর এখানে বলছে কল্ড আর্লি উই এট এ কুইক ব্রেকফাস্ট। ঠিক আছে, এখানে অনেকটা যে আহ, মানে কাজটা চলমান ছিল, আর এখানে হচ্ছে কাজটা মানে করা হয়েছিল, মানে হ্যাজ ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। পাস্ট মানে হচ্ছে পার্টিসিপল ক্লোজ কিভাবে গঠন করা হয়, কোন কোন ক্ষেত্রে আমরা পার্টিসিপল ক্লোজ ব্যবহার করব, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আমি একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ভার্বের যে মরফোলজিক্যাল পাঁচটা ফর্ম রয়েছে, যে বেস ফর্ম, এস ফর্ম, পাস্ট ফর্ম, ইং ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ভার্বের যে পাঁচটা ফর্ম, এই পাঁচটা ফর্মের যে বেসিক যে ব্যবহারগুলো মানে আমরা সেই ব্যবহারগুলো মূলত এখন দেখলাম। তো আশা করি আপনারা এই সঠিকভাবে এই ভার্বের পাঁচটি ফর্ম ব্যবহার করতে সক্ষম হবেন, এবং আপনারা অন্তত চিনতে পারবেন। এখন মূলত আপনাদের ব্যবহার বিশদভাবে শেখার প্রয়োজন নেই, আপনারা শুধু চিনলেই হবে যে ভার্বের পাঁচটি ফর্ম এভাবে রূপান্তরিত হচ্ছে। মানে আপনি যেন ভার্বটা দেখে চিনতে পারেন যে এটা এস ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পার্টিসিপল ফর্ম, এটুকু পারলেই হবে। এরপর আমরা পরবর্তী লেকচারগুলোতে আমরা পারফেক্ট আসপেক্ট নিয়ে কথা বলবো,
প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট নিয়ে বিস্তারিত কথা বলবো, সেখানে আপনাকে আরো বিশদভাবে এগুলো শেখানো হবে। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি ইরেগুলার ভার্বের হচ্ছে 5টা ফর্ম। এখন রেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে রেগুলার ভার্বে যেহেতু পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত করে করা হয়, যার কারণে এখানে আমরা এই ভার্বের 4টা ফর্ম বলতে পারি যে রেগুলার ভার্ব ফর্মস হ্যাভ অনলি ফর ডিফারেন্ট ফর্মস। এর মাত্র 4টা ফর্মই রয়েছে, যেহেতু পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত করে করা হচ্ছে, যার কারণে এখানে আলাদাভাবে আমরা মানে ওই পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ডিফারেন্সিয়েট করার প্রয়োজন নেই। মোস্ট অফ দ্য রেগুলার ভার্বে এই 4টি ফর্মই থাকবে। তো আমাদের ক্লাসের সামারি এটাই দাঁড়াচ্ছে যে ভার্ব, মেইন ভার্ব দুরকম হতে হয়ে থাকে, রেগুলার এন্ড ইরেগুলার। তো রেগুলার ভার্বের মানে আমরা ইরেগুলার ভার্ব 5টি ফর্মই সাধারণত হয়, 5টা থেকে 3টাও হতে পারে, আবার 4টাও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা 8টাও হয়। বাট রেগুলার ভার্ব ফর্ম 4টাই হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা সাধারণত আমরা মাথায় রাখবো। আর এর ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে, যেহেতু পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম সিমিলার, সো আমাদের শুধু ফর্ম চিনলে হবে না, এই ফর্মগুলো কোথায় কিভাবে আমরা কখন ব্যবহার করব সেগুলো আমাদের জানতে হবে। এবং একটা ফর্মের সাথে আরো এক বা একাধিক প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার হতে পারে। তো ভার্বের এই যে মানে ফ্রেজটা বা ভার্ব গুচ্ছ, কিভাবে ভার্ব গুচ্ছটা গঠিত হয় সেটাও আমাদের জানতে হবে, যার কারণে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে এগুলো শিখতে থাকবো। আশা করি আপনারা সবাই ক্লাসটা এনজয় করেছেন, সবার ভালো লাগবে। সঙ্গে থাকুন, পরবর্তী ক্লাসে আরো এই বিষয় নিয়ে বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।